পৃথিবীর যে রাজনৈতিক মানচিত্র সেটি বড় আকারে আপনার পরিবর্তিত হয়েছিল প্রথম মহাযুদ্ধ অবসানের পরে, দ্বিতীয় মহাযুদ্ধ অবসানের পরে, তৃতীয়বার 90-এর গ্লোরিয়াস রেভলিউশনের পরে ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক ভেঙে খান হয়ে যায়। তার মধ্য থেকে 15টি নতুন রাষ্ট্রের জন্ম হয়। এখন এই চতুর্থ ফেজ আমাদের দ্বার প্রান্তে, যেখানে রিড্রয়িং অফ দ্য ওয়ার্ল্ড ম্যাপ আবারও ঘটবে। জনাব মঞ্জুরুল হক, আমি যদি প্রথমে আপনার কাছে আসি, যে নির্বাচন নিয়ে আমরা দেখছি একেবারে সরকার এবং বিএনপি, মানে প্রধান উপদেষ্টা এবং বিএনপি একেবারে মুখোমুখি অবস্থানে, আর নেপথ্যে আছেন সেনাপ্রধান স্পষ্টতই ডিসেম্বরের আগে নির্বাচন চেয়েছেন। তাহলে কি বিএনপি এবং প্রধান উপদেষ্টা একই সঙ্গে কথা বলছে এবং প্রধান উপদেষ্টা সেটি অগ্রাহ্য করছেন কিনা? ধন্যবাদ। এর আগে আমাদেরকে বুঝতে হবে যে সরকার যে কারণে বসেছে এখানে, সেই পারপাসটি সার্ভ হয়েছে কিনা বা উদ্দেশ্যটি সম্পন্ন হয়েছে কিনা। তো আমরা সবাই বলি, বিভিন্ন মানুষ বলা বলি করে, বিভিন্ন যারা স্টেক হোল্ডার এই জুলাই অভ্যুত্থানের, তারা বলা বলি করে যে আওয়ামী লীগের 16 বছরের স্বেচ্ছাচারী শাসন, স্বৈরাচারী শাসন, এর ফলে মানুষের দুর্ভোগ, মানুষের প্রতিবাদ, তার থেকে সংক্ষুব্ধ হওয়া, তার থেকে গণজাগরণ, তারপরে অভ্যুত্থান বা বিপ্লব। পুরো ঘটনাটি আসলে এইরকম না। তো এইটা পরিষ্কারভাবে বুঝতে হবে আমাদের, যেটা আন্তর্জাতিক খেলা। এই আন্তর্জাতিক খেলায় যতক্ষণ পর্যন্ত গোল না হবে, অর্থাৎ মূল যে খেলোয়াড় যারা খেলাচ্ছেন তাদের উদ্দেশ্য সফল না হবে, ততক্ষণ পর্যন্ত নির্বাচন, এগুলো হচ্ছে অভ্যন্তরীণ বিষয়, এই অভ্যন্তরীণ বিষয়গুলো পেকে উঠবে না। তো বিএনপি যতই চিৎকার করুক বা অন্যান্য দল যতই দাবি জানাক, বিএনপি সরকার যতই মুখোমুখি থাকুক বা সেনাপ্রধান যতই বলে দিন যে ডিসেম্বরের ভিতরে নির্বাচন হতে হবে, পয়লা জানুয়ারিতে নতুন সরকার ক্ষমতায় বসবে, এই কথাগুলো আসলে কোনো ভ্যালু নেই। বিকজ অফ, আপনাকে খুব সংক্ষেপে যদি আমি বলি, বুঝতে হবে জিনিসটা, সেইটি হলো যে শেখ হাসিনার যে বক্তব্যটি 2023 সাল 24 সালে উনি বারবার বলেছেন যে একজন সাদা মানুষ আমাকে প্রপোজাল দিয়েছিল সেন্ট মার্টিন দ্বীপটা দিয়ে দেওয়ার জন্য, এবং এই অঞ্চলে একটি খ্রিস্টান রাষ্ট্র গঠন করার ব্যাপারে আমার সম্মতি চেয়েছিল, আমি সম্মতি দেইনি, এবং তারা বলেছিল যদি আপনি এটা দেন তাহলে আপনি লং লাইফ সরকারে থাকতে পারবেন, প্রধানমন্ত্রী থাকতে পারবেন, কেউ আপনার প্রতিবাদ করতে আসবে না। তারপরে উনি সেটা দেননি। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে একটি বৃহৎ শক্তির সত্যিকার অর্থে যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই জায়গায় একটি ঘাঁটি করা দরকার। এটা হলো সব কথার শেষ কথা। সেই ঘাঁটি করার জন্য, ঘাঁটি কেন করা দরকার সেটা অনেক অনেক লম্বা বিষয়। খুব সংক্ষেপে যদি বলি, যে মালাক্কা প্রণালী বন্ধ করে চীনকে এই জায়গাটায় স্টাক করে দেওয়া। চীনের প্রায় 60-70% এক্সপোর্ট ইম্পোর্ট এই মালাক্কা প্রণালী দিয়ে হয়। সুতরাং এই জায়গাটায় যদি আমেরিকা বন্ধ করে দিতে পারে, তাহলে চীনের সাথে তাদের একটা যে দ্বৈরথ চলছে, তাদের একটা যে অর্থনৈতিক যুদ্ধ চলছে, সেই ব্যাপারে তারা জয়ী হবে, এবং চীনকে একঘরে করে দেওয়া হলো বা ব্লক করে দেওয়া হলো। তাহলে মালাক্কা প্রণালী বন্ধ করতে হলে মালাক্কা প্রণালীর আশেপাশে তাদের একটি ঘাঁটি দরকার। তো সেই ঘাঁটি হচ্ছে মিয়ানমারের রাখাইন প্রদেশ। যেহেতু মিয়ানমারের রাখাইন প্রদেশ এখন পর্যন্ত সম্পূর্ণ স্বাধীন নয়, এখন পর্যন্ত সেখানে মিয়ানমার সরকারেরও, জান্তা সরকারেরও ভূমিকা আছে, রাখাইন আর্মিরও ভূমিকা আছে, সেহেতু বাংলাদেশ হচ্ছে একটি নিরপেক্ষ দেশ, সেইখানে তার একটা ঘাঁটি করা দরকার, এবং ঘাঁটি করতে গেলে সেখানে একটা পুতুল সরকার দরকার। এই পুতুল সরকারের প্ল্যানটাই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে বসানো হলো ডিপ স্টেটের পক্ষ থেকে। এখন সেই সরকার বসার পরে যেভাবে স্মুথলি যাওয়ার কথা ছিল, যেভাবে মার্কিন স্বার্থগুলো সংরক্ষিত হওয়ার কথা ছিল, সেভাবে কিন্তু সরকার পারেনি, কারণ সরকার জনপ্রিয় নয় বা সরকার টেকনিক্যালি কাজটি করতে পারেনি। সেহেতু যতক্ষণ পর্যন্ত না ওই ঘাঁটিটা নিশ্চিত হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না ওখান দিয়ে রাখাইন আর্মির কাছে লজিস্টিক পৌঁছাচ্ছে, এবং রাখাইন আর্মি মিয়ানমারের একটা বড় অংশ দখল করে
মিয়ানমারের যে রেয়ার মিনারেল আর্থ যে আছে সেগুলোকে আমেরিকার মানে আমেরিকার কাছে হস্তান্তর করছে বা আমেরিকা নিতে পারছে, ততক্ষণ পর্যন্ত এই বাংলাদেশে স্টেবল একটি নির্বাচন বা পরিস্থিতি শান্ত করার মতন কোনো বিষয় আসবে না। তো এই না আসার ফলে যেটা হবে যে এই যে তিন পক্ষ, বিরোধী দল বা ডক্টর ইউনূসের বিপক্ষ দল বাংলাদেশ সেনাবাহিনী এবং ডক্টর ইউনূসের পক্ষের দল সহ ডক্টর ইউনূস, এই তিন পক্ষের যে নির্বাচন নিয়ে যে টানা হেঁচড়া চলছে, যে চাপানুত্তর চলছে, সেইখানে আগামী 1 বছর এইভাবে চলতে থাকবে। বিএনপি আলটিমেটাম দেবে, জেনারেল ওয়াকারুজ্জামান আলটিমেটাম দেবেন, সরকার বিভিন্নভাবে এই জিনিসটি উপেক্ষা করবেন। উপেক্ষা করার পরে যখন দেখবেন যে হ্যাঁ এখানে তাদের স্বার্থটা সংরক্ষিত হয়েছে, তিনি যে পারপাসে এখানে বসেছিলেন, যে দায়িত্ব নিয়ে বসেছিলেন সেটি সম্পন্ন করতে পেরেছেন, তখন তিনি নির্বাচন দেবেন। এর আগ পর্যন্ত নির্বাচন নিয়ে আমরা এই যে টানাপোড়েন বা টানটান উত্তেজনা এগুলো দেখতে থাকবো, এগুলোর বেসিক্যালি কোনো পরিণতি নেই। ধন্যবাদ। নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনিও কি এমনটাই মনে করেন কিনা? জি স্যার, আমার কথা কি শুনতে পাচ্ছেন? দেখুন, আমার সহ আলোচক মহোদয় যে বিশ্লেষণটি হাজির করলেন, এর সঙ্গে আপনার দ্বিমত প্রকাশ করার কোনো স্পেস বা স্কোপ আছে বলে আমি মনে করি না, বরং তার সঙ্গে আরো কিছু কমপ্লিমেন্ট সাপ্লিমেন্ট করা যেতে পারে। কিরকম? আপনি তো জানেন যে আমি একটা পুরো পার্সপেক্টিভ ধরে যে কোনো ব্যাখ্যা হাজির করি। আমি সেটি আবার মনে করিয়ে দিতে চাই। পৃথিবীর যে রাজনৈতিক মানচিত্র সেটি বড় আকারে আপনার পরিবর্তিত হয়েছিল প্রথম মহাযুদ্ধ অবসানের পরে, দ্বিতীয় মহাযুদ্ধ অবসানের পরে, তৃতীয়বার 90-এর গ্লোরিয়াস রেভলিউশনের পরে ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক ভেঙে খান হয়ে যায়, তার মধ্য থেকে 15টি নতুন রাষ্ট্রের জন্ম হয়। এখন এই চতুর্থ ফেজ আমাদের দ্বার প্রান্তে, যেখানে রিড্রয়িং অফ দ্য ওয়ার্ল্ড ম্যাপ আবারও ঘটবে, এবং বাংলাদেশ হচ্ছে একটা মাস বা সোজা কথায় সীমান্তবর্তী এলাকা। খেয়াল করে দেখেন, আপনার মরক্কো থেকে শুরু করে টানা পাকিস্তান পর্যন্ত জিওগ্রাফিক্যালি কন্টিগুয়াস মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর অধ্যুষিত অঞ্চল। দ্বিতীয় যে বিচ্ছিন্ন অঞ্চলটি আছে সেটি হচ্ছে মালায়ান আর্কিপেলাগো, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, দারুসালাম, সাউদার্ন ফিলিপিন্স। এরপরে তৃতীয় আইসোলেটেড যে পকেটটা সেটা হচ্ছে বাংলা ভাষাভাষী মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল, বাংলাদেশ, সন্নিহিত পশ্চিমবঙ্গ, আসাম এবং আপনার পার্বত্য ত্রিপুরা অঞ্চলেও এটা সম্প্রসারিত। এখানে আপনার ওই যে খ্রিস্ট পূর্ব 2700 বছর আগে আপনার 10টি যে গোত্র হারিয়ে গিয়েছিল ইসরায়েলাইটদের, তার মধ্যে একটি বনি মানাসা, তারা আসারীয় পারসিকিউশনের মুখোমুখি হয়ে আমাদের এই অঞ্চলে এসে থিত হয়, মণিপুর এবং মিজোরামে। এবং এমনকি আমাদের এই যে সাজিক ভ্যালি, সেখানেও কিন্তু একটি ইহুদি গ্রাম খুঁজে পাওয়া গিয়েছিল। তো এরা আপনার স্থানীয়ভাবে যে গোত্র ভিত্তিক সমাজ আছে, আপনার ম্রো এবং খুমি, আমাদের বান্দরবান পার্বত্য এলাকা, এখানে জিয়াউর রহমানের শাসন আমলে ক্রামা নামে একটি নতুন ধর্ম প্রবর্তিত হয়, কম্বিনেশন অফ জুডাইজম, ক্রিশ্চিয়ানিটি অ্যান্ড বুদ্ধিজম। এবং এটি ম্যানলে ম্রো নামে একজন ব্যক্তি আইজল থেকে এসে সম্প্রচার করেছিলেন। এবং আপনি জানেন যে রাতারাতি আপনার মিজোরামের আইজলে অবস্থিত যে গির্জাগুলো ছিল সেগুলো আপনার এই ইহুদি উপাসনালয়ে রূপান্তরিত হয়েছিল, সিনেগগে। সেটা নিয়ে টাইমস একটা কাভার স্টোরি করেছিল, সেটি সবাইকে ভাবিয়ে তুলেছিল। এবং মেনলি এই নন লিটারেট সোসাইটিটাকে আপনার স্বরলিপি প্রদান করেন এবং একটা পর্যায়ে গায়েব হয়ে যান, বলে যান তুই আবার ফিরে আসবেন অপেক্ষা করবার জন্য সবাইকে। তো মানে ফিল্ড বিল্ডিং এর যে কাজটা
সেটি কিন্তু ইতিমধ্যে সাধিত হয়েছে। এখন যে বিষয়টা, এই যে রোহিঙ্গা ইস্যুটা, তার সঙ্গে সাকসেসিভলি এখানে আমরা দেখেছি মিথস্ক্রিয়া। আপনার কাশেম রাজার নেতৃত্বে আপনার পাকিস্তান আমলে এই যে রোহিঙ্গাদের ইনফ্লাক্স শুরু হলো, সেটা কন্টিনিউ করলো। জিয়াউর রহমানের শাসন আমলে আবারও আপনার দেখলাম আমরা রাবেতা এখানে কাজ করতে আসলো পুনর্বাসনের, এবং সেটার নেতৃত্ব দিয়েছিলেন রাবেতা কান্ট্রি র্যাপ মীর কাসেম আলী, যিনি ফাঁসি কাষ্টে দণ্ডিত হয়েছিলেন পরবর্তীতে। এবং এই মীর কাসেম আলী হচ্ছেন জামাত এবং এই ঘরানার মধ্যে কর্পোরেট কালচার প্রবর্তক। তিনি নয়া দিগন্ত, তারপরে দিগন্ত টেলিভিশন, কেয়ারি সিন্দাবাদ প্রভৃতি ভেঞ্চার গুলো তার হাত দিয়ে তৈরি। এবং তিনি স্বাধীন বাংলাদেশে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা। ইসলামী ছাত্রী সংস্থাও তার পৃষ্ঠপোষকতায় গঠিত হয়েছে। এবং কদিন আগে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম ইসলামী ছাত্রী সংস্থা দীর্ঘদিন পর আবার ইমার্জ করেছে এই প্রফেসর ইউনুসের শাসন আমলে। এখন আপনার প্রফেসর ইউনুস তিনি প্রথম যখন বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন, তার সেই মার্কিন মুলুকে অবস্থানকালীন সময়ে রাশিয়ান অর্থোডক্স চার্চে অনুবর্তী নারী তিনি শর্ত দিয়ে তাকে বিয়ে করছেন, তাকে তার স্বধর্মে দীক্ষিত হতে, এবং সেটি তিনি সানন্দে কবুলও করেছিলেন। এখন তারপরে আমরা তার অবশেষ হিসেবে এখনো দেখছি যে তার যে নন্দিত ব্যালেরিনা কন্যা সন্তান, তিনি কিন্তু নিয়মিত চার্চে যান, রাশিয়ান অর্থোডক্স চার্চ সেইখানে। এবং আপনার ইউনুস প্রায়শই কিন্তু এই উত্তর পূর্ব ভারতের খ্রিস্টান অধ্যুষিত এবং জুইশ প্রেজেন্স আছে এই রাজ্যগুলির সম্পর্কে নানান রকমের বয়ান তিনি দায়িত্ব নেওয়ার আগে এবং পরে কন্টিনিউয়াসলি পারসিস্টেন্টলি কিন্তু বলে যাচ্ছেন। এখন ধরুন স্বধর্মের লোকের প্রতি মানুষের একটা সিম্প্যাথি থাকতেই পারে, এবং এটা সহজাত। আর যদি আপনি কালা পাহাড় হন, মানে নব দীক্ষিত ধর্মের প্রতি আনুগত্য কিন্তু তখন বেশি পরিমাণে যার পর নাই দেখান। এখন ধরুন রিড্রয়িং অফ দ্য ওয়ার্ল্ড ম্যাপের অংশ হিসেবে এই অঞ্চলে এই বিচ্ছিন্ন মুসলিম যে আপনার পকেটটি আছে, সেখানে যে ডেমোগ্রাফিক ব্যালেন্সে পরিবর্তন নিয়ে আসা যায়, অর্থাৎ উত্তর পূর্ব ভারতের খ্রিস্ট এবং জু অধ্যুষিত অঞ্চলগুলো যদি বাংলাদেশের সঙ্গে যুক্ত করে দেয়া যায়, তাহলে ডেমোগ্রাফিক ব্যালেন্স চেঞ্জ হয়ে যাবে। হয়ে গেলে এই অঞ্চলে আবার ভিন্ন ভিন্ন আপনার রিড্র করার প্রয়োজন হতে পারে। আবার এখানে সাধারণভাবে যেহেতু অ্যাপারেন্টলি দেখা যাচ্ছে খ্রিস্টান অধ্যুষিত অঞ্চল, কিন্তু বেসিক্যালি তারা বর্ন অ্যাগেইন জু, এবং সেটি ইসরায়েলের চিফ রাবাই এসে সার্টিফাই করে গেছে। এবং সেজন্যই মিসেস গোল্ডা মেয়ার যখন প্রাইম মিনিস্টার ছিলেন ইসরায়েলের, তিনি আপনার তাদেরকে এল ব্যবহার করে, ইসরায়েলি এয়ারলাইন ব্যবহার করে কাঠমান্ডু থেকে ভিসা দিয়ে প্রায় 12,000 মিজোকে তিনি ইসরায়েলের নাগরিকত্ব প্রদান করেছেন। এখন যেহেতু স্ট্র্যাটেজিক ডেপথ নাই, এর চেয়ে বেশি লোক তাদের পক্ষে অ্যাবজর্ব করা মুশকিল। তো সেকেন্ড একটা ইসরায়েল যদি এখানে গঠন করা যায়, এবং সেটার জন্য আবার সি অ্যাক্সেস অত্যাবশ্যক, সমুদ্র ছাড়া সেই ল্যান্ডলকড কান্ট্রি হিসেবে টিকতে পারবে না। ফলে সেই লক্ষ্যে তারা কাজ করছেন নিরবিচ্ছিন্নভাবে। এবং কিছুদিন আগেও মিয়ানমারে যিনি ইসরায়েলের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তিনি সবাইকে অবাক করে একজন নাগা রমণীকে বিয়ে করেছিলেন। এখন এই যে অ্যাক্রস দ্য বর্ডার আপনার এই যে ম্যারেজ অফ কনভেনিয়েন্স, এটিও কিন্তু অনেকের আইব্রাউ রেস করতে সহায়তা করেছে। পুরো এলাকাটা আপনার সেই 47 থেকে কিন্তু টপসিটারলি একটা অবস্থায় আছে। আপনার নাগা নেতা আপনার ফিজো এবং মিজো নেতা লালডেঙ্গা, তারা কিন্তু গুলশানে বসবাস করতেন। পুরো এই যখন মাশরিকে পাকিস্তান বা ইস্ট পাকিস্তান ছিল, তখন ঢাকার এই অভিজাত এলাকায় তাদের অ্যাবর্ড ছিল। 71-এ স্বাধীন বাংলাদেশে অভ্যুদয়ের পরে তারা চলে যেতে বাধ্য হন, এবং বঙ্গবন্ধুর আমলে 74-এর দিকে যে কম্বিং অপারেশনটা হয়েছিল পার্বত্য চট্টগ্রাম জুড়ে, সেখান থেকে বৈরী, নাগা এবং মিজো তাদেরকে বাধ্য হয়ে চলে যেতে হয়।
ফলে এই 75-এর পট পরিবর্তনের পরে কিন্তু আবার তারা রিগ্রুপড হওয়া শুরু করে এবং আপনার এই যে পার্বত্য চট্টগ্রাম জনসংহত সমিতি, তার থেকে অপসেট হয়ে বেরিয়ে আসে ইউপিডিএফ, তারপরে আবার কেএনএফ, এবং সম্প্রতি খেয়াল করে দেখেন যে হাজার হাজার জামা কাপড় ইউনিফর্ম ধরা পড়লো আপনার চট্টগ্রামে। পরে জানা গেল এটা কেএনএফ এর জন্য নয়, বেসিক্যালি আরাকান আর্মির জন্যই তৈরি করা হচ্ছে। এখন আরাকান আর্মি যে ফুড সোলজার, তাদের আপনার লজিস্টিক সরবরাহের দায়িত্ব গোলেমালে আমাদের ঘাড়ে এসে পড়েছে এবং আমরা সব দিক থেকেই সুইটেবল। সেই জন্য আন্তর্জাতিক শক্তি নিচয় ইসরায়েল বলুন, মার্কিন যুক্তরাষ্ট্র বলুন, সবারই একটা শ্যানো দৃষ্টি আছে এই অঞ্চলের দিকে। আর যেহেতু আন্তর্জাতিকভাবে এই যে কলকে পাইয়ে দেওয়ার যে ব্যাপারটা, সেখানে এই লবিগুলো খুব জোরদার ভাবে আপনার একটা প্রোডাক্ট, ফিনিশড প্রোডাক্ট তৈরি করেছে, তার নাম হচ্ছে প্রফেসর ইউনুস, দ্য নোবেল লরেট। এবং একদিনে কিন্তু এই ব্র্যান্ডটা তৈরি হয়নি, দীর্ঘদিনের দানা পানি ব্যবহার করা হয়েছে। আর আপনি জানেন যে ভ্যাটিকান ইকুইভ্যালেন্ট যেটা অ্যাপল ইনস্টিটিউশনের, সেটির অবসান ঘটেছে মুসলিম ওয়ার্ল্ডে 1924 সনে। মোস্তফা কামাল আতাতুর্ক অ্যাবলিশন ঘোষণা করেন খেলাফতের। সিন্স দেন সৌদিরা ওই ভ্যাকামটা পূরণ করবার চেষ্টা করেছে। দুই পবিত্র মসজিদের খাদেম এই আপনার তকমা নিজেদের কপালে নিয়ে, আর তাদের চ্যালেঞ্জার হচ্ছে আবার জর্ডানের বাদশাহ। তারা বলেন যে তারা হাশেমাইট, অর্থাৎ বনি হাশেম গোত্রের উত্তরাধিকার তারা বহন করেন। সেই জন্য তাদের দেশের নাম হচ্ছে হাশেমাইট কিংডম অফ জর্ডান, খেয়াল করেন। এবং এই পরস্পর বিরোধী বিষয়গুলো কিন্তু বিদ্যমান, এবং সেখানে আপনার সৌদিদের একটা স্টেক আছে এই রোহিঙ্গাদের ক্ষেত্রে। মক্কায় বিশাল রোহিঙ্গা পল্লী আছে, তারা সবাই কিন্তু বাংলাদেশের পাসপোর্ট নিয়ে সেখানে স্থিতদি হয়েছে এবং ইউনুস সরকার আসার পরে সেগুলোকে আবার রেগুলারাইজ করা হয়েছে, মানে যেটি আগে আটকে ছিল। আপনি যদি ইন্টারভিউ করেন কখনো সৌদি আরবে বাংলাদেশে নিযুক্ত আমাদের মান্যবর সাবেক রাষ্ট্রদূত গোলাম মসি মহোদয়, যিনি রাজনৈতিক ভাবে এলিট কোটায় রাষ্ট্রদূত হয়েছিল, পেশাদার কূটনীতিক নন, এবং তার চোখ কান যথেষ্ট খোলা, এবং আমি আপনাকে অনুরোধ করবো তাকে একদিন খোলামেলা এই বিষয়ে আলাপ করবার জন্য। মানে ইনসাইট পাওয়া যাবে, নতুন নতুন উপাদান পাওয়া যাবে। এবং এখন যে পরিস্থিতিটা বিদ্যমান, আগামী 2026-এ আপনার রিড্র হবে এই এলাকার ম্যাপ, সেজন্যই বারে বারে এই জুন পর্যন্ত ঠেলে নেওয়ার চেষ্টা। এবং এটি বিএনপির ব্যাক অফ দ্য মাইন্ড প্রবেশ করেছে, এবং সেই কারণে আজকে পরিষ্কার তারা বলে দিয়েছেন যে এই দেশে ডিসেম্বরে যদি নির্বাচন আয়োজন না করা যায়, তাহলে বাংলাদেশে আর কখনো নির্বাচন হবে না। খেয়াল করেন, একটা রাজনৈতিক দল, সবচেয়ে বড় ক্রিয়াশীল বাংলাদেশের মেইনস্ট্রিম রাজনৈতিক দলের পক্ষ থেকে এই রকমের সুপারলেটিভ বাক্য কখনোই তারা বলতে পারেন না, ডেসপারেট না হলে। তাদের কাছে খবর আছে বলেই তারা বলেছেন। এমনকি দুদু সাহেব পরিষ্কার বলে দিয়েছেন আগের দিন যে ইউনুস সাহেব যদি তারিখ দিতে অপারগ হন, আমরাই তারিখ দিয়ে দেবো। খেয়াল করেন তো এটা, এই কথাগুলো কেন বলছেন? তারা তো আপনার একটা অন দ্য ফ্রিঞ্জ অথবা প্রান্তস্থ রাজনৈতিক দল নয়। তারা 2 থেকে 3 বার তারা সরকার গঠন করেছেন, 2 বার লম্বা সময়ের জন্য, 1 বার স্বল্প সময়ের জন্য। কিন্তু তারা তো ইররেসপন্সিবল কথা বলতে পারেন না, বলবেনও না। এমনকি তরুণ তুর্কি নেতা তারেক রহমান, তিনিও কিন্তু একটা পরিষ্কার বয়ান হাজির করছেন যে ডিসেম্বরেই নির্বাচন হচ্ছে। আর সেখানে প্রফেসর ইউনুস জাপানে বসে বলছেন একমাত্র বিএনপি ছাড়া সকল দল নির্বাচন চায় না। এটাও কিন্তু ঢালাও বক্তব্য। আমি মনে করি এখানে অতি সরলীকরণের আশ্রয় নেওয়া হয়েছে। মানে তিনি ডেসপারেটলি চেষ্টা করছেন তার টিম সহ আপনার সময় ক্ষেপণ করতে। আর সময় ক্ষেপণ করলেই তখন ফ্যাসিলিটেশন করা যাবে রিড্রয়িং অফ দ্য ম্যাপের বিষয়টা, এবং নতুনতর বাস্তবতায় তখন লোকজন এতটাই আপনার ম্যাসমারাইজড হয়ে যাবে, তখন আর নির্বাচন দাঁড়িয়ে যাবে, এটা সেকেন্ডারি বিষয়। মূল বিষয় মানে নিজের দেশের অখণ্ডতা রক্ষাটাই হয়ে দাঁড়াবে সবচেয়ে বড় ইস্যু। এবং আমাদের সশস্ত্র বাহিনী, দেশপ্রেমিক
সেনা প্রধান, তিনিও কিন্তু সঙ্গে পরবর্তীতে বিমান বাহিনী প্রধান, তিনিও কিন্তু বলেছেন যে রাষ্ট্রের অখণ্ডতা, রাষ্ট্রের সার্বভৌমত্ব যে কোনো মূল্যে তা রক্ষা করতে বদ্ধপরিকর, এবং সেই জন্যই বলা হয়েছে 1 জানুয়ারি 2026 ইজ দ্য কাট অফ ডেট। তো সেই জন্যে বিষয়গুলো কিন্তু সহজভাবে দেখবার সুযোগ নেই। আরেকটা কথা আমি বলে রাখি, আপনার সবচেয়ে পুরনো ডিনোমিনেশন হচ্ছে খ্রিস্টানিটির মধ্যে ক্যাথলিসিজম বা ক্যাথলিক চার্চ। ক্যাথলিক চার্চের নিজস্ব গোয়েন্দা বাহিনী আছে, ওপাস ডাই, এবং এটি প্রতিটি দেশে ক্রিয়াশীল। এবং ওপাস ডাইয়ের সঙ্গে তাদের আশীর্বাদ আমাদের প্রফেসর সাহেবের উপর ডেফিনেটলি আছে। এবং খেয়াল করে দেখেন, আনস্ক্যাজুয়াল ভাবে তিনি কিন্তু মধ্যপ্রাচ্য থেকে ভ্যাটিকানে উপনীত হয়েছিলেন পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করবার জন্য। এটা নিছক মানবিক কারণে গেছেন আমি সেটা মনে করি না। এই কথাগুলো ঝেড়ে কেসে বলতে হবে। আপনি যদি দ্বিমত প্রকাশ করেন কোনো সমস্যা নাই, কিন্তু তার যৌক্তিক হতে হবে। আপনার ওই স্টিগমাটাইজ করার জন্য আপনি একটা শফিক মহোদয়ের স্টাইলে কথাবার্তা বলা শুরু করে দিলেন, আই উইল নট অ্যাকসেপ্ট দ্যাট। আমরা কথা বলি জনস্বার্থে। শফিক মহোদয় মাসের শেষে কথা বলার জন্য পে চেক পান, এই বিষয়টাও কিন্তু ভুলে গেলে চলবে না।